এই দিক দিয়ে সোজা চলে গেলে কলকাতা। কল্যাণীর একটু আগে কাঁচরাপাড়া হরিণঘাটা রোডটা নিয়ে নেব। শিলিগুড়ি থেকে সিংসোর ব্রিজ হয়ে পেলিং ঢুকবো। সোনালি ধানের ওপর এই যে রোদ্দুরটা পড়েছে, হচ্ছে 100 সিসির সুপার বাইক। হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা, আমাদের 7 নম্বর টোল প্লাজা। তো প্রথমেই বলে রাখি, এটা কিন্তু আমার ফার্স্ট মোটো ব্লগ। তো এই ব্লগে অনেক কিছু ভুল হবে, কথা আটকে আটকে যাবে, অনেক কিছু ভুলভাল বলবো। তো সেই হিসাবে একটু ভুলভ্রান্তি মাফ করে দিও। তো আমি এখন চলে এসেছি ডানকুনি স্টেশনের সামনে। এই হচ্ছে ডানকুনি স্টেশন। তো ডানকুনি থেকে আমরা 3 জন বেরোবো। তারপর ডানলপ মোড়ে আমাদের সাথে আরও 2 জন অ্যাড হবে। তো ওখান থেকে আমরা 5 জন হব। তারপর আরও আস্তে আস্তে কয়েকজন মিট করবে, সেটা পরে আমি বলতে থাকছি। এই চলে এসেছি ডানকুনি ব্রিজের নিচে। এখন ঘড়ির কাটায় সময় হয়েছে 2:47। 2:47-এ আমরা এই ডানকুনি ওভারব্রিজ ছেড়ে বেরিয়ে গেলাম। এখন ডেস্টিনেশন ডানলপ মোড়। ডানলপ মোড় এখান থেকে সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা মতন, 13 কিলোমিটার মতন রাস্তা। আমরা এখন হাউজিং মোড়ে চলে এসেছি। আমরা কানেক্ট হয়ে যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সাথে। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব। সমগ্র হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে র্যাপিডলি গ্রোয়িং টাউন যদি কিছু থেকে থাকে, সেটা আমার মনে হয় ডানকুনি। কারণ লাস্ট 2-3 বছরে এতটাই ডেভেলপ করে গেছে এই ডানকুনি। তো 3:04 বাজে। এখন আমরা বিবেকানন্দ সেতুতে চলে এসেছি। এটা দক্ষিণেশ্বর ব্রিজ বা বালি ব্রিজও বলা চলে। বাঁদিকে ওই যে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বর মায়ের মন্দির, জয় মা। আর আমাদের ডান দিকে পাশে রয়েছে নিবেদিতা সেতু, ওপাশটাই। বাবা, এত রাত্রে জোম্যাটো বয়। এখন আমরা ডানলপ মোড়ে চলে এসেছি। ডান দিক দিয়ে সোজা চলে গেলে সিথির মোড়। এই যে আমরা কানেক্ট হয়ে গেলাম বিটি রোডের সাথে। এই বিটি রোডে আমরা অবশ্য বেশিক্ষণ থাকবো না। আমরা বেলঘরিয়া হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যাব। ঘড়িতে এখন বাজে 3:41। আর ডানলপ মোড় থেকে আমরা বেরিয়ে গেলাম। ডানলপ মোড় থেকে আমরা কিন্তু টোটাল 5 জন হয়ে গেলাম। এরপর আরও 2 জন আমাদের সাথে অ্যাড হবে কৃষ্ণনগর থেকে। তা আমি বলেছিলাম যে বেলঘরিয়া হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যেতে। তো এখন যে লিড করছে সে আমাদের খড়দার দিকে নিয়ে চলে এসছে। তো রুটটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর রুট চেঞ্জ হয়ে গেলে যে কতটা প্রবলেম হয় সেটা এরা কী করে বুঝবে, কত কষ্ট করে মুখস্থ করে আসতে হয়। আর এখন এসে যদি দেখি রুট চেঞ্জ হয়ে গেছে, তখন তো খুব চাপ হয়ে যায়, বস, চাপ হয়ে যায়। মাঝরাতে কিন্তু রাইড করার বেশ একটা মজা আছে। রাস্তা পুরো ফাঁকা, সিগন্যাল মানারও কোনো ব্যাপার নেই। আর সামনের লাইটিংগুলো দেখেছো কত সুন্দর, একদম খুব সুন্দর লাগছে লাইটিংটা। এটা খুব সম্ভবত আমরা খড়দা পার করে চলে এসেছি। যাওয়ার কথা ছিল কোথায়, বেলঘরিয়া হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর যাচ্ছি আমরা বিটি রোড ধরে। আচ্ছা, তোমরা কি কেউ বিরিয়ানি গন্ধ পাচ্ছ? আমি তো পাচ্ছি বস, কারণ আমরা চলে এসেছি ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি। এই যে দাদা বৌদির হোটেল, দাদা বৌদির বিরিয়ানি। তো ঘড়িতে সময় 4:12 আর আমরা চলে এসেছি আমাদের প্রথম টোল প্লাজা। আমরা এটা পার করে নিচ্ছি। তো আমরা কানেক্ট হয়ে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে। এখান থেকে কল্যাণীর ডিস্টেন্স মোটামুটি 25 কিলোমিটার। তবে আমরা কল্যাণী পর্যন্ত যাব না, কল্যাণীর একটু আগে থেকে ডান দিকে নিয়ে নেবো। হরিণঘাটার একটু আগে যে NH-12 রয়েছে, আমরা ওই NH-12-এ উঠে যাব। ওখান থেকে সোজা আমরা কৃষ্ণনগর। ডানকুনি থেকে কৃষ্ণনগরের টোটাল ডিস্টেন্স মোটামুটি ওই 120 কিলোমিটার মতো। তো 28 কিলোমিটারের রাইড এখনও পর্যন্ত আমাদের হয়েছে। এখন ঘড়িতে বাজে 4:03। তো আমরা আজকে ডানকুনি থেকে শিলিগুড়ি যাচ্ছি। ডানকুনি থেকে শিলিগুড়ির টোটাল ডিস্টেন্স 590 কিলোমিটার। গুগল ম্যাপ তো বলছে 12 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত, কিন্তু গুগল ম্যাপ অনেক কিছু বলে। সেই অভিজ্ঞতা আমার আছে। আজকে হচ্ছে 4 তারিখ, 4 নভেম্বর। রাতের অন্ধকারে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে খুব সুন্দর দেখতে লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে, বেশ ভালো ঠান্ডা পড়েছে। হ্যান্ড গ্লাভস কিনেছি আমি একটা, কিন্তু হ্যান্ড গ্লাভসের সঙ্গে আমি খুব একটা অভ্যস্ত নই, তাই ওটা পরিনি। পাহাড়ে গিয়ে পরবো। ও হ্যাঁ, পাহাড়ে যাচ্ছি। তো এখন সময় হয়েছে 4:55 আর এই মুহূর্তে আছি কাঁচরাপাড়া হরিণঘাটা রোডে। সোজা কিছুটা গেলেই হরিণঘাটা, তার আগেই অবশ্য পড়বে NH-12। আমরা NH-12-এ উঠে যাব। আর তোমরা তো সবাই জানো হরিণঘাটা মোটামুটি কিসের জন্য বিখ্যাত। হরিণঘাটা হচ্ছে তার নিজস্ব ডেয়ারি প্রোডাক্টের জন্য বিখ্যাত। আর এখন হরিণঘাটা তার মিটের জন্য অনেকটাই নাম করে ফেলেছে। হরিণঘাটা মিট তোমরা সবাই নাম শুনেছো, জানো। হরিণঘাটা মিট কিন্তু কলকাতার দিকেও অ্যাভেলেবেল, অনেক জায়গাতেই সাপ্লাই হয়। তো তার কিন্তু এখানেই পুরো হাব রয়েছে। ঘড়িতে এখন সময় হয়েছে 5:10। ভোরের আলো এখনও ফোটেনি।
আমরা বড় জাগুলিয়া পার করে NH-12 উঠে গেলাম। আর এই বড় জাগুলিয়া থেকে সামনে রানাঘাট পর্যন্ত ডিস্টেন্স হবে 27 কিলোমিটার। কৃষ্ণনগরের ডিস্টেন্স হবে 62 কিলোমিটার। এখন সোজা আমরা কৃষ্ণনগর যাব, ওখানে গিয়ে একটু হল্ট করব। সময় হয়েছে এখন 5:32, আর একটু একটু করে ভোরের আলোটা ফুটছে। যত ভোর হচ্ছে তত বেশি কুয়াশা বাড়ছে। রানাঘাট আর মাত্র 3 কিলোমিটার বাকি। তো যেটা বলছিলাম, যত বেশি ভোর হচ্ছে তত বেশি কুয়াশাও বেড়ে যাচ্ছে। ঠান্ডা বেশ ভালোই লাগছে এদিকটা। শীতকাল পড়ে গেছে বস, বুঝতে পারিনি, হঠাৎ করে শীতকালটা পড়ে গেল। তো আমরা কিন্তু রানাঘাট ঢুকে গেছি। রানাঘাটে কিন্তু একটা ফ্লাওয়ার ভ্যালি আছে, যার নাম চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। ওটা কিন্তু বেশ বিখ্যাত। রানাঘাটের চাপড়া ফ্লাওয়ার ভ্যালি অনেকেই ঘুরতে আসে। আর এখান থেকে অনেক ফুল কিন্তু কলকাতার দিকে সাপ্লাই হয়। তো এখানেও সময় করে আসা যেতে পারে। শীত আসছে সামনে, তো কোনো একদিন এখানের এই ফ্লাওয়ার ভ্যালিতে আসা যেতেই পারে। যেমন আমাদের ওখানে ক্ষীরাই আছে ফ্লাওয়ার ভ্যালি, এখানে কিন্তু আছে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। আর এখান থেকে কৃষ্ণনগর আর মাত্র 30 কিলোমিটার। কৃষ্ণনগরে আমাদের সাথে আরও 2 জন অ্যাড হয়ে যাবে, তাহলে টোটাল আমরা হয়ে যাব 7 জন। 7 জনের টোটাল একটা গ্রুপ হয়ে যাবে। এই টোটাল 7 জনের গ্রুপ আমরা কিন্তু আজকে যাচ্ছি শিলিগুড়ি। 6:20 বাজে আমরা মোটামুটি কৃষ্ণনগর এসে পৌঁছে গেছি। আমরা একটু ওয়েট করছি, এখানে 2 জন আমাদের সাথে অ্যাড হবে, তারা আসছে। তো এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স মোটামুটি এখনও 450 কিলোমিটারের মতন। তো আমরা বেশিক্ষণ এখানে সময় নষ্ট করব না, ওরা আসলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। কৃষ্ণনগরের নাম কিন্তু তোমরা সবাই শুনেছো। যারা যারা রাজা কৃষ্ণচন্দ্রের নাম শুনেছো তারা কিন্তু কৃষ্ণনগরের নামও শুনেছো। রাত কেটে মোটামুটি দিন হয়ে গেছে, এবার ভিডিও করলে এটার ফুটেজটা বেশ ভালোই আসবে দেখতে। তো যাই হোক, মোটামুটি আমরা সবাই জয়েন করে গেছি। কৃষ্ণনগর ঢুকে গেছি বললাম, তো কৃষ্ণনগর থেকে জাস্ট বেরোচ্ছি। কৃষ্ণনগর কিন্তু আরও বেশ কিছু কারণে বিখ্যাত, যেমন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কিন্তু বেশ ভালো নাম করা এখানকার জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের মাটির পুতুল তৈরি হয়, মাটির পুতুল বেশ বিখ্যাত এখানকার মাটির পুতুল। আর যে কোনো জায়গার কিন্তু একটা করে বেশ খাবার থাকে যেটা জনপ্রিয়। আর এই কৃষ্ণনগরের খাবার কিন্তু বলতে গেলে মিষ্টি, সেটা হচ্ছে সরপুরিয়া। কৃষ্ণনগরের সরপুরিয়া কিন্তু জনপ্রিয়। তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা এখান থেকে সোজা বহরমপুর চলে যাব। কৃষ্ণনগর থেকে বহরমপুরের দূরত্ব কিন্তু 90 কিলোমিটার। আমরা একবারে ওখানে গিয়ে একটু ব্রেক নেব, চা খাবো। 1757 খ্রিস্টাব্দ, একদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর একদিকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটার নাম পলাশির যুদ্ধ। আর যেখানে হয়েছিল সেটা এই প্রাঙ্গণে, এটা পলাশি। সেই যুদ্ধে অবশ্য সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন, এবং তারপর থেকেই বাংলায় ব্রিটিশ শাসন শুরু হয়েছিল। তো সেই পলাশির যুদ্ধের জন্য কিন্তু এই জায়গাটার নাম হয়েছে পলাশি। সকাল 8:05 বাজে আমরা মোটামুটি বহরমপুর ঢুকে গেলাম। ও দারুণ লাগছে, দারুণ দারুণ। সামনে 3টে বাইক যাচ্ছে, 3টে বাইকই আমাদের গ্রুপের। পিছনেও একটা আছে, আরও আগে একটা চলে গেছে। মোটামুটি একটু ছন্নছাড়া হয়ে গেছি, কারণ আমরা এই কজন একটু একটা সিগন্যাল খেয়ে গেছিলাম, তো ওই জন্য আমরা একটু পিছিয়ে গেছি। আগে আরও একটা বাইক চলে গেছে, এখানে মনে হয় একটু দাঁড়াবে সবাই, দেখি কি বলছে। ওহ, এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। এই যে ব্রিজটা, এটা হচ্ছে হুগলি রিভারের ওপর এই ব্রিজটা রয়েছে। এটা আমরা বহরমপুরকে বাইপাস করে চলে আসছি, বহরমপুর বাইপাস রোড এটা। তো এই যে রিভারটা, এটা হুগলি রিভার, এটাই ওই আমাদের দক্ষিণেশ্বর যেটা গঙ্গা নদী, ওটাই এটা হুগলি নদী। তো যাই হোক, পিছনে আমরা হুগলি রিভার ছেড়ে চলে এলাম, বহরমপুর বাইপাসে আছি এখনও। আর এখনও NH-12 আছি। NH-12 আমরা শেষ পর্যন্ত থাকবো, দাবি করে নিয়েছি। তো এখন আমরা মোটামুটি এই বহরমপুর বাইপাস ধাবাতে চলে এসেছি। এখানে একটু টিফিন হবে। তো এটা খুব সুন্দর জায়গাটা, সামনে অনেকটা এরিয়া রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো এখান থেকে ফারাক্কা ব্যারেজ মোটামুটি 95 কিলোমিটার। তো আমি আমাদের অল টোটাল বাইক যতগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আছে এক্স ব্লেড 160 সিসির, তারপর আছে হোন্ডা, এটা 200 সিসির, এটা 100 সিসির বাইক আমাদের সাথে যাচ্ছে। এটা নিয়ে পরে কথা বলছি। আর এই একটা আছে পালসার 160, এটা আছে ক্লাসিক 350, আর এই যে আমার হান্টার 350।
তো মোটামুটি এতগুলো বাইক আমাদের এখানে আছে। তো যেটা বলছিলাম যে 100 সিসির বাইক, এটা 100 সিসির শুধু বাইক নয়, এটাকে যদি শুধু 100 সিসির বাইক বলা হয় তাহলে খুব ভুল হবে। এটা হচ্ছে 100 সিসির সুপার বাইক। অ্যাম্বিয়েন্সটা কেমন বিল্ডুদা এখানকার এই পরিবেশটা? হেভি, এসিটা আছে না, কি আরাম। এসিটার জন্য রেখে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো, এই হচ্ছে আমাদের টিফিন, লুচি আলুর দম। এখানে লেখা বাইপাস ধাবা, গ্রামোফোন, সাইকেল, 24 আওয়ার্স, বিশাল ব্যাপার। এদিকে টমেটো, পিৎজা, বার্গার এসবের ছবি দেওয়া, বাহ খুব সুন্দর করেছে, পাখা এসি সব চলছে, দারুণ দারুণ। তো এই হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা। এখান থেকে আমরা সকালের টিফিনটা করে নিলাম, ওই লুচি সবজি, 4টে করে লুচি আর সবজি ছিল, 50 টাকা প্লেট। চা ছিল 20 টাকা করে, আর একটা করে অমলেট ছিল 20 টাকা করে, জলের বোতল 20 টাকা করে। এই হচ্ছে এখানকার খাবারের প্রাইস। তো তোমরা যারা এই রুট দিয়ে যাবে তারা এখানে খাওয়া দাওয়া করবো মনে করলে খেতে পারো। এখন আমরা সোজা চলে যাব ফারাক্কা ব্যারেজের দিকে। এখান থেকে ফারাক্কা ব্যারেজের ডিস্টেন্স মোটামুটি 90 কিলোমিটার মতন। তো এই হচ্ছে আমার গাড়ি। যেই বহরমপুরকে আমরা বাইপাস করে এলাম, সেই বহরমপুরে কিন্তু বেশ কিছু ঐতিহাসিক স্থান আছে, যেমন ধরে নাও হাজারদুয়ারি, তারপর কাঠগোলা প্রাসাদ, মতিঝিল পার্ক, তারপর আরও বেশ কিছু ঐতিহাসিক স্থান রয়েছে। তো এগুলোও মোটামুটি ঘুরতে আসা যায়। ফারাক্কা ব্রিজ থেকে 15 কিলোমিটার আগে যেই জায়গাটা ছিল, সেই জায়গাটাতে দুটো গাড়ির মধ্যে ডিস্টেন্স মেনটেন না করলে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এটা আমি খুবই ভালোভাবে ফিল করলাম। যে কোনো গাড়ি যে কোনো মুহূর্তে ব্রেক মেরে দিচ্ছে। এই যে এটা হচ্ছে মোর গ্রাম, আমরা এখন মোর গ্রামে চলে এসেছি। এই যে বাঁ দিকে যেই রাস্তাটা চলে যাচ্ছে, এটা সোজা বর্ধমানের দিকে চলে যাচ্ছে। তোমরা যারা বর্ধমান থেকে শিলিগুড়ির দিকে আসবে তারা কিন্তু এইখানেই এসে এই NH12-এর সাথে কিন্তু যুক্ত হবে। তো যাই হোক, মোটামুটি যতক্ষণ ধরে আমি রাইড করছি, সেই সকাল থেকে, ভোর থেকে বা রাত থেকে বলতে পারো, তো যখন থেকেই আমি রাইড করছি বা মোটো ব্লগিং করছি, আমি এইটুকু জিনিস তো খুব ভালো করে বুঝে গেছি যে এই মোটো ব্লগিং সবার কাজ নয়। আর এটা খুব খুব কঠিন একটা কাজ, মানে খুব কঠিন কাজ। 14-15 ঘন্টার রাইডটাকে 14-15 মিনিটে দেখানোটা কী করে একটা সহজ কাজ হতে পারে? কন্টিনিউয়াসলি বক করাটা কী করে একটা সহজ কাজ হতে পারে? কন্টিনিউয়াসলি রাইড করাটা কী করে একটা সহজ কাজ হতে পারে? তো এটা মোটামুটি ওই মোরগ্রামটা পার করেই কিছুটা এসে ফুল ট্যাঙ্ক করে দাও। মাদিকটাই দেখো কত সুন্দর একটা ঝিলের মতো, তার মধ্যে পানা কচুরি হয়ে রয়েছে, পানা কচুরির মধ্যে ফুলগুলো ফুটে রয়েছে নীল নীল, কত সুন্দর, কত সুন্দর দেখতে লাগছে। আর এই যে এখন যাচ্ছি, যাওয়ার সময় কিন্তু ফুল ট্যাঙ্ক করতে করতে যাচ্ছি, ফুল ট্যাঙ্ক। আর যখন ফিরবো তখন কিন্তু দাদা 200 টাকার তেল ভরে দেন, বাড়ি চলে গেলেই হলো। এটা কি HP গ্যাস? আচ্ছা, ও কি লাগছে চুমু। ও এই ফ্রেমটা দেখো, খালি এই ফ্রেমটা দেখো, ও পুরো চুমু। তো এটা একটা রিভার আছে, তার উপরে ব্রিজটা খুব সুন্দর। আমরা কিন্তু পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজ। এখন ঘড়িতে সময় 11:37। ফারাক্কা ব্যারেজে পৌঁছানোর সাথে সাথে আমরা কিন্তু আজকের যাত্রার 300 কিলোমিটার রাইডও কমপ্লিট করে ফেললাম। ওদিক দিয়ে নতুন ব্রিজটা কমপ্লিটই হয়ে গেছে বলা চলে। ওটা ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারি মাস করে ওটা ওপেন হয়ে যাবে আশা করা যায়। ও কি দৃশ্য, অসাধারণ। আমি ভাবছিলাম যে ব্যারেজটা পার করার সময় ব্যারেজ দিয়ে কোনো গাড়ি গেলে বেশ ভালো লাগতো, তো মানে ভাবতে বলতে গাড়ি চলেই এসছে, মালগাড়ি। যাই হোক, দেখতে ভালো লাগছে, বেশ অসাধারণ। তো এই হচ্ছে গঙ্গা নদী। এই গঙ্গা নদীর উৎপত্তি কিন্তু উত্তরাখণ্ডে ভাগীরথী নদী আর অলকনন্দা নদী, দুটো নদী মিলে কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। ওটা দেবপ্রয়াগে মিলিত হয়েছে। এই নদীটা কিন্তু টোটাল 2525 কিলোমিটার। এটা কিন্তু ভারতের সব থেকে দীর্ঘতম নদী। ও ডান দিকে জল প্রচুর রয়েছে, জল ছাড়া হচ্ছে। এই ফারাক্কা ব্যারেজ থেকে কিন্তু গঙ্গা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে।
একটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে চলে গেছে, আর একটা হুগলি নদী নাম নিয়ে বা গঙ্গাই নাম নিয়ে আমাদের কলকাতার দিকে চলে গেছে। ডান দিকের ব্রিজটার কাজ পুরোটাই কমপ্লিট বলতে গেলে। বাইক ফাইক টুকটাক যায়, কিন্তু পারমিশন নেই। লোকাল ছেলেপেলেরা হয়তো বাইক চালায় বা একটু গাড়ি নিয়ে ঘোরে, ভিডিও করে দেখেছি। তো মোটামুটি জানুয়ারি মাসে শুরু হয়ে যাওয়ার কথা, তারপর দেখা যাক। এই দিক দিয়ে সোজা চলে গেলে কলকাতা, আর এই দিক দিয়ে সোজা চলে গেলে শিলিগুড়ি। আর আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার মাঝখানে, NH-12 ফারাক্কা ব্যারেজ। এখন এখানে দাঁড়িয়ে একটুখানি ছোটোখাটো ব্রেক নেওয়া হলো। এখানে আমরা একটু ডিম সিদ্ধ খেয়ে নিলাম। আমাদের সব কটা বাইক এখানে দাঁড়িয়ে রয়েছে, সব রাইডারগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন যাব শিলিগুড়ির দিকে। এখান থেকে রায়গঞ্জ মোটামুটি পড়বে 104 কিলোমিটার। আমরা ছোট ছোট ডেস্টিনেশন ফিট করছি, মানে ব্যাপারটা হচ্ছে যে এই ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এরকম একটা ব্যাপার। আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে গেছিলো, ওটা আবার ঠিক করে নিলাম। ডান দিক দিয়ে একটা মালগাড়ি চলে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই দৃশ্যটা ক্যাপচার করতে চাইছিলাম। ও, নিচ দিয়ে মালগাড়িটা ছুটে চলেছে, দেখো খালি কি সিনিক বিউটি লাগছে। সামনে পানাকচুরি পুকুর, ফুল ফুটে রয়েছে, ওপার দিয়ে মালগাড়ি দুরন্ত এক্সপ্রেসের মতন ছুটে চলেছে। অসম্ভব। ডানকুনি থেকে শিলিগুড়ি যাব নিজের বাইক নিয়ে, এই স্বপ্ন নিয়েই তো একদিন এই বাইকটা আমি কিনেছিলাম, হান্টার 350। সেই স্বপ্ন আজকে আমার পূরণ হচ্ছে। কত সুন্দর সিনিক বিউটি, যেদিকেই তাকাচ্ছি আম গাছ আর আম গাছ, রাস্তায় এঁকে বেঁকে চলে গেছে। যাওয়ার দিন একটা এক্সাইটমেন্টে চলে তো যাচ্ছি, পাহাড় দেখবো। আসার দিন যে কি হবে সেটা আমি এখন থেকেই বুঝতে পারছি। আমরা এখন মালদা সিটি এসে গেছি, তবে এটাকে মালদা সিটি কম আর ম্যাঙ্গো সিটি বেশি বলা হয়, কারণ দিকে দেখতে পাচ্ছ, বাঁ দিকে দেখতে পাচ্ছ, চারিদিকে কিন্তু সব আমের গাছ এগুলো। তো এই বাইপাস রাস্তাগুলো হয়ে কিন্তু বেশ সুবিধা হয়েছে, মানে শহরের ভিতরে আর ঢুকতে হচ্ছে না, বাইপাস দিয়ে কত সুন্দর বেরিয়ে যাচ্ছি পুরো একদম NH-12 ন্যাশনাল হাইওয়ে ধরে। বেশ সুবিধা হয়েছে। কিন্তু ফারাক্কা থেকে শুরু করেছিলাম, রায়গঞ্জে গিয়ে একেবারে দাঁড়াবো ঠিক করেছিলাম। ফারাক্কা থেকে রায়গঞ্জের ডিস্টেন্স মোটামুটি ওই 104 কিলোমিটার। তো রায়গঞ্জ যেন আসতেই চাইছে না। 2:25 বাজে ফাইনালি রায়গঞ্জ পৌঁছেই গেলাম। এবার রায়গঞ্জে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু লাঞ্চ করে নেবো, তারপর আবার রওনা দিয়ে দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। ও, পাহাড় ডাকছে। পাহাড় সিনিক বিউটি দেখো কি সুন্দর। হা রোড অসাধারণ। কিছু জায়গা একটু খারাপ ছিল, কিছু জায়গা একটু লোকালিটি ছিল, তো ভিড়ভাড়টা ছিল, জ্যাম ছিল, সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে পুরো। ও হয়ে গেছে। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ, মাছে ভাতে, বাঙালি মাছে ভাতে। এই মাছে ভাতে তো বলছিস, ওইটা কি খাবার দেখা তো? কোনটা? 3 নম্বর। আমি ওটা খাবো। 3 নম্বর হচ্ছে বড়া। কোথায় বড়া? কোথায় বড়া? তাকে উচ্চারণ ওরকম করতে হবে। কি ওটা ওরকমই উচ্চারণ করতে হবে তোমাকে। ও তো সকাল মোটামুটি রায়গঞ্জ এইদিকে আর ডালখোলা এইদিকে এখন 21 কিলোমিটার মতন বাকি রয়েছে। তো আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে একটু লাঞ্চ করলাম। এটা তিরুপতি বালাজি হোটেল। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে এখানে লেখা রয়েছে মদ্যপান করে আসা নিষেধ। এই জিনিসটা খুব ভালো লাগলো। তো এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আর মাত্র 150 কিলোমিটার মতন। 4:20 বাজে এখন আমরা লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে গেলাম। সামনে ডালখোলা 21 কিলোমিটার, আর পিছনে রায়গঞ্জ ছিল। রায়গঞ্জে কিন্তু একটা বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, সেটা কি তোমরা জানো? আর তার চেয়েও বড় কথা, এই রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্যটা কিন্তু এশিয়ার 2য় বৃহত্তম পাখি অভয়ারণ্য। তো যারা পাখি প্রেমী আছো, বার্ডস লাভার, বার্ডসের ছবি তুলতে পছন্দ করো, তারা কিন্তু এই রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্যে এসেও কিন্তু অনেক রকম পাখির ছবি তোমরা তুলতে পারো। এখানে বিভিন্ন রকম প্রজাতির পাখি আসে বাইরে থেকে, পরিযায়ী পাখি। তো তোমরা আসতে পারো, ঘুরে দেখতে পারো।
তো আজকে মোটামুটি সারাদিন সূর্য উঠতেও দেখলাম আর এখন সূর্য ডুবতেও দেখছি। এই যে ধান পেকে গেলে ধানের একটা গন্ধ বেরোয়, সেই মিঠো গন্ধটা মানে আমি মামাবাড়ি যেতে পাই আর এইখানে একবার পেলাম। মামাবাড়ি হচ্ছে বাঁকুড়া, ওই আরামবাগ হয়ে গেলে আরামবাগটা পার করলেই মোটামুটি এরকম পুরো বিঘা বিঘা ধান জমি শুরু। তো ওখানে একটা এরকম ধানের গন্ধ পাওয়া যায়। আমরা মামাবাড়ি গেলে এরকম দেখতে পাই, কখনো সবুজ কখনো হলুদ, এরকম খেলা চলে। লাগছে লাগছে সোনালি ধানের ওপর এই যে রোদ্দুরটা পড়েছে, সত্যি মায়াবী 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 লাগছে। ভালোই লাগে কিন্তু বেশ মোটো ব্লগিং করতে। সেই যে কত সুন্দর বক বক করতে 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 যাওয়া, যে নিজে যা দেখছি ক্যামেরার মাধ্যমে সবাইকে দেখানোও যাচ্ছে। ডালখোলা 14 কিলোমিটার, পূর্ণিয়া 59, শিলিগুড়ি 144। ওয়াও, দেখলেও একটা শান্তি লাগে। শিলিগুড়ি এখান থেকে আর মাত্র 144 কিলোমিটার। আজকে সারাটা দিন আমরা সমতলে রাইড করলেও কাল থেকে যেই 3-4 দিন থাকবো সেগুলো পুরো পাহাড়ি রাইড হবে। তো কাল থেকে সিনারি সিনিক বিউটি দারুণ এনজয় করব, দারুণ উপভোগ করব। আজকে সারাটা দিন কষ্টই হলো, মোটামুটি 600 কিলোমিটারের একটা রাইড হলো। ফারাক্কা ব্যারাজের পর থেকে বেশ কিছুটা টায়ার্ড লাগছিল, কিন্তু লাঞ্চের পর এখন আবার একটু ঠিক আছি, চনমনে হয়ে গেছি। সারা রাত যেহেতু ঘুম হয়নি সেহেতু একটা চিন্তা ছিল যে প্রবলেম হবে কি হবে না। তো দেখছি যে না, ঠিক আছে, আর তো মাত্র 140 কিলোমিটার মতন বাকি, শিলিগুড়ি হয়ে যাবে কমফোর্টলি। NH12 তো তোমরা দেখতেই পাচ্ছ, NH12 নিয়ে কোনো কথাই নেই। দারুণ রাস্তা, সুন্দর রাস্তা, রাইডটাও মজাই লাগলো। এখন জানি না NH27 কি অপেক্ষা করছে আমাদের জন্য, দেখা যাক। এখনও পর্যন্ত আমরা NH12-এই আছি, ভালো রাস্তা। ও ও এদিকের বিউটিটা দেখো খালি, বিউটি বিউটি, কি লাগছে কি লাগছে, পুরো চুমু চুমু চুমু। তো আমি বলে রাখি, আমরা কিন্তু শিলিগুড়ি থেকে কালকে আমরা ওয়েস্ট সিকিমের দিকে যাব, মানে ওই পেলিং, রাবাংলা, নামচি এই সাইডগুলো আমরা ঘুরবো। তো কালকে যাব বেসিক্যালি শিলিগুড়ি থেকে সিংসোর ব্রিজ হয়ে পেলিং ঢুকবো। তো এই ট্যুরটাতে অনেকেই আসার জন্য বলেছিলাম, যেহেতু আমি সোলো রাইড করছি তো আমার পিছনে বসে কেউ একজন চলে আসতেই পারতো, কিন্তু কি করা যাবে। যাদের সবাইকে বলেছিলাম, যেসব আমার বন্ধুরা আছে তাদের বেশিরভাগই বিবাহিত, আর নচিকেতা তো বলেই গেছেন পুরুষ মানুষ দু প্রকার, জীবিত আর বিবাহিত। তো বাকিটা তো তোমরা বুঝতেই পারছো। হাইওয়েতে যখন সবাই গাড়ি চালাবে তখন কিন্তু একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির ডিস্টেন্সটা মেনটেন করবে, কারণ কখন এই সব হাইওয়েতে কোনো কুকুর ফুকুর চলে আসবে, সামনের গাড়িটা কখন ব্রেক মেরে দেবে তুমি বুঝতেই পারবে না, খেয়াল করবে না। সূর্যটা পুরো সামনে, ও পুরো সামনে সূর্যটা, পুরো মনে হচ্ছে হাতের উপরে ধরে নিই এরকম করে, পুরো মুখোমুখি সূর্য আমাদের। শিলিগুড়ি ডান দিকে 127 কিলোমিটার, তার মানে এখানে আমাদের NH12 শেষ হয়ে গেল। এই যে ওপর দিয়ে যাচ্ছে NH27, আমরা ওটাই ধরে নেব। NH12 ছিল কিন্তু আমাদের বকখালি থেকে এই ডালখোলা পর্যন্তই। এখান থেকে সোজা 117 কিলোমিটার গেলে আসবে বাগডোগরা, তারপর ওখান থেকে রাইটটা নিলে চলে আসবে শিলিগুড়ি। তো তোমরা কিন্তু ফ্লাইটেও আসতে পারো, ফ্লাইটে আসলে বাগডোগরায় নামতে হবে। ফ্লাইটের টিকিট মোটামুটি 3500-এর মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর সব থেকে কমফোর্ট জার্নি এখন আমার মনে হয় বাস জার্নিটা। রাত্রেবেলায় অনেক বাস ছাড়ে ধর্মতলা থেকে শিলিগুড়ির এখন অনেক বাস যায়, তোমরা বাসেও আসতে পারো, অনেক রকম বাস আছে, অনেক কমফোর্ট জার্নি কিন্তু বাসের জার্নিটাও। আমরা কিন্তু এখন কিষানগঞ্জের মধ্যে আছি। কিষানগঞ্জ কিন্তু বিহারের মধ্যে পড়ে, তার মানে আমরা এখন বিহারের মধ্যে আছি। বাহ, দারুণ। কা হো সব ঠিক বানু। কিষানগঞ্জ কিন্তু পুরো বিহারের মধ্যে একমাত্র চা উৎপাদনকারী জেলা। তো দিনের ভিউ মোটামুটি শেষ হয়ে গেছে, রাত্রের ভিউ শুরু। রাত্রে তো আর সেরকম খুব একটা দেখাবার কিছু থাকে না, বেশি ফিল্ড অফ ভিউটা দেখা যায় না, তো একটু কমই ভিডিও করি এখন। মোটামুটি শিলিগুড়ি পৌঁছেই গেছি।